আমি অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, আপনারা জানেন জীবন দিয়ে, রক্ত দিয়ে এবং জীবনের মায়া ত্যাগ করে হাজার মানুষ 5ই আগস্টে যুদ্ধে অংশগ্রহণ করেছে। সেখানে মিথ্যা মামলার জন্য নয়, চাঁদাবাজি করার জন্য নয়, দখলদারি করার জন্য নয়, এই মানুষকে মুক্তি দেওয়ার জন্য, মানুষকে আজাদ করার জন্য। যদি আবারও মিথ্যা মামলা হয়, আমি প্রত্যেকটা থানা ঘেরাও করব। ইসলামী ছাত্র আন্দোলন বরিশাল মহানগর শাখা কর্তৃক আয়োজিত আজকে এই সম্মেলনের সম্মানিত সভাপতি, নেতৃবৃন্দ, সকল স্তরের ছাত্র ভাইয়ার, আমার আল্লাহ পাকের শুকর, যেই মাওলাই করিম আপনাকে আমাকে মহৎ এক উদ্দেশ্য সামনে নিয়ে এই মজলিস উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, এর জন্য শুকরিয়া জানান সবাই বলে আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর কাছে দোয়া করি, যেই সমস্ত ভাইয়েরা বন্যার মধ্যে আছেন, দুঃখ দুর্দশার মধ্যে আছেন, ফেনী, নোয়াখালী, কুমিল্লা, লক্ষ্মীপুর সহ যেই সমস্ত এলাকায় পানি উঠে গেছে, পানির মধ্যে মানুষ আবদ্ধ অবস্থায় আছে, আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি এই বিপদ থেকে আমাদের সবাইকে হেফাজত করো এবং জলদি জলদি এই গজব থেকে আমাদেরকে পরিত্রাণ দান করো। এবং আমি বাংলাদেশের নয়, গোটা দুনিয়ার সমস্ত মানুষকে অনুরোধ করব, আসুন আমরা সম্মিলিতভাবে ওই সমস্ত ভাইয়েরা, বোনেরা যারা দুঃখ এবং দুর্দশার মধ্যে জীবন কাটাচ্ছেন, আমরা তাদের পাশে দাঁড়াই। এরপরে আসুন, বাংলাদেশ নতুনভাবে স্বাধীন হয়েছে গত 5ই আগস্ট। এই 5ই আগস্টের নতুন স্বাধীনতায় আমরা সম্পৃক্ত ছিলাম। যারা সম্পৃক্ত ছিলাম, এরকম অনেক ভাই আজকে শহীদ হয়ে গেছেন। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন তাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। ওই আন্দোলনে যারা শরিক হয়েছিলাম, এরকম অনেক ভাই আজকে আহত, হসপিটালে কাতরাচ্ছেন, কারোর চক্ষু নেই, হাত নেই, পাও নেই। যারা যেই অবস্থায় আছেন না কেন, আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন জলদি জলদি তাদেরকে সুস্থ করে দেন। বৈষম্য বিরোধী আন্দোলন চলছিল বাংলাদেশে, সেখানে আমরা আমাদের সাধ্য অনুযায়ী, আমাদের শক্তি অনুযায়ী ঝাঁপিয়ে পড়েছিলাম। আল্লাহর কাছে দোয়া করেছিলাম, আল্লাহ যেন এই দুই চোখে এই স্বৈরাচার উৎখাতের দর্শন আমাদেরকে দেখিয়ে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দোয়াও কবুল করেছেন। 5ই আগস্ট দ্বিতীয়বার বাংলাদেশ কেন স্বাধীন হয়েছিল? মানুষ মুক্তি পাওয়ার জন্য, নতুনভাবে আজাদ হওয়ার জন্য, বৈষম্য দূর করার জন্য, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত করার জন্য, যেখানে সাম্প্রদায়িক কোনো দাঙ্গা থাকবে না। আমাদের দেশ সম্প্রীতির, সম্প্রদায় সম্প্রীতির এক দেশ, যেখানে কে মুসলমান, কে হিন্দু, কে খ্রিস্টান, কে বৌদ্ধ, কে দলিত, কে ব্রাহ্মণ, কে সৈয়দ, কে চৌকিদার, কে ধনী, কে গরিব, কে শিক্ষিত, কে মূর্খ, কে বংশীয়, কে নন বংশীয়, এর কোনো ভেদাভেদ থাকবে না। আমরা বাংলাদেশের নাগরিক, আমরা সবাই সমান, সবার অধিকার সমান, সবাই শিক্ষার অধিকার সমান, বস্ত্রের অধিকার সমান, খাদ্যের অধিকার সমান, চিকিৎসার অধিকার সমান, বস্ত্রের অধিকার সমান থাকবে। এরকম এক বাংলাদেশ দেখার জন্যই আমরা 5ই আগস্ট জীবন দিয়েছিলাম, রক্ত দিয়েছিলাম, আন্দোলন করেছিলাম। কিন্তু আমরা কি দেখলাম, কি দেখেছি? 5ই আগস্টের দ্বিতীয় স্বাধীনতার পরে আবার লুট,
তরাস, খুন, হত্যা, দখলদারি, চাঁদাবাজি, এর জন্য তো বাংলাদেশের মানুষ জীবন দেয় নাই। এর জন্য তো বাংলাদেশের মানুষ রক্ত দেয় নাই। এর জন্য তো বাংলাদেশের মানুষ আহত নিহত হয় নাই। আজকে দেখেন, বাংলাদেশ ৭১ স্বাধীনতার পরে এই ৫২ বা ৫৩ বছর যারা ক্ষমতায় ছিল, এই জাতির আশা এবং আকাঙ্ক্ষার প্রতিফলন তারা ঘটাতে পারে নাই। প্রত্যেকটা শাসক তারা দল এবং ব্যক্তিকে প্রতিষ্ঠিত করেছে, এদেশের জনগণকে প্রতিষ্ঠিত করতে ব্যর্থ হয়েছে। আওয়ামী সরকার দীর্ঘ ১৬ বছরে কি করেছে? সমস্ত খাত ধ্বংস করে ফেলেছে। শিক্ষা খাতের অবস্থা কি দেখছি? ভণ্ডুল হয়ে গেছে। যে সিলেবাস করা হয়েছে সেখানে মানুষরূপী মানুষগুলি ওই শিক্ষা প্রতিষ্ঠান থেকে জানোয়ার হয়ে বের হতে বাধ্য করেছে। মানুষরূপী মানুষগুলি সেখানে একটা অত্যাচারী এবং জালেম হিসাবে পড়তে এই বর্তমান সিলেবাস প্রশিক্ষণ দিয়েছে। শিক্ষা ব্যবস্থাকে ভণ্ডুল করে ফেলেছে, ধ্বংস করে ফেলেছে। পরীক্ষা ব্যবস্থাকে অটো পাসের ব্যবস্থা করেছে, যা গোটা দুনিয়ার কেউ দেখে নেই। আজকে শিক্ষাঙ্গন ছেড়ে বাচ্চারা গাঁজা এবং মদের আসরে বসে গেছে। সারাদিন অনলাইনের পড়ার নামে আজকে সন্তানেরা সারাদিন ফেসবুক, ইউটিউব এবং নেটের মধ্যেই তারা নিমজ্জিত থাকে। বইয়ের কাছেও তারা যেতে পারছে না। এই হলো বর্তমান অবস্থা। শিক্ষার অবস্থা খারাপ, প্রশাসনের অবস্থাতে দেখছেন, অর্থনীতির অবস্থা দেখেছেন। আজকে যে সন্তান জন্মগ্রহণ করবে তার মাথার মধ্যেও ১.৫ লক্ষ টাকার ঋণ, ১.৫ লক্ষ টাকার ঋণ নিয়ে আজকে একটা সন্তান জন্মগ্রহণ করবে। প্রিয় ভাইয়ার আমার, ব্যাংকগুলিকে ডাকাতি করে সব শূন্য করে ফেলেছে। এরপরে আসুন অর্থনীতির অবস্থাতে বললাম, চিকিৎসার অবস্থাটা কি? বরিশাল মেডিকেলের অবস্থা দেখেন, যেখানে হাজার হাজার কোটি কোটি টাকা শিক্ষা খাতে বরাদ্দ, সেখানে বাংলাদেশের মানুষ চিকিৎসাবিহীন ধুকে ধুকে মরতেছে। আজকে বাংলাদেশের মানুষ সুচিকিৎসার জন্য বিদেশে পাড়ি দিচ্ছে, অথচ বাংলাদেশে আজ পর্যন্ত এই 53 বছরে যারা ক্ষমতায় ছিলাম সুচিকিৎসার ব্যবস্থা বাংলাদেশে করতে পারেনি। অথচ মালয়েশিয়ায় মাহাতির মোহাম্মদ যখন অসুস্থ হয়ে যান, পরামর্শ দেওয়া হলো আপনি বিদেশে গিয়ে চিকিৎসা করেন। তিনি বলেছেন, না, আমি আমার দেশে হসপিটাল করে তারপরে চিকিৎসা নেব, আমি বিদেশে চিকিৎসা নেব না। অথচ আমাদের দেশের যারা ক্ষমতায় ছিল তারা তো বিদেশে চিকিৎসা নেয়, আর আমাদের দেশের গরিব এবং যারা বিদেশে যেতে পারে না তারা ধুকে ধুকে মরার ব্যবস্থা করেছে। এরপর আসুন বিচার বিভাগের অবস্থা কি দেখেছি। বিচার বিভাগ এক স্বাধীন বিভাগ ছিল, কিন্তু সেই বিচার বিভাগ স্বাধীনতা ছিল না, পরাধীন ছিল। সরকারের কাছে পরাধীন। সরকারি ইশারায় বিচারকরা কলম ঘুরাতো। এর নাম কি স্বাধীন বিচার ব্যবস্থা? যেখানে খুনিরা বুক ফুলিয়ে রাস্তায় হাঁটতো, আর যারা নির্দোষ নিরপরাধ তারা ধুকে ধুকে জেলখানায় মরত এবং ফাঁসিতে ঝুলতো। আমরা বিগত সরকারকে দেখেছি আয়না ঘর তৈরি করেছে, যেখানে সূর্যের আলো পুষত না, এমনকি পরিবার জানতে পারত না আমার ভাই, আমার স্বামী, আমার সন্তান জীবিত না মৃত। এতটুকু খবর নেওয়ার সুযোগও ছিল না। এর চেয়ে বড় জালেম এবং জুলুম আর কিছুই হতে পারে না। এরপর আসুন আজকে আন্তর্জাতিক বিভাগের অবস্থাটা কি। সেখানে গোলামি আর গোলামি, নত জানু ভারতের কাছে সবসময় মাথা নত করে চলতো। আজকে বাংলাদেশের যে বন্যা সৃষ্টি হয়েছে, এটা ভারতের আসার পানির মাধ্যমেই আমাদের বাংলাদেশে বন্যার সৃষ্টি হয়েছে। ফারাক্কাবাদের সমাধান আজ পর্যন্ত করতে পারি নাই।
তিস্তার সমাধান আজ পর্যন্ত করতে পারি নাই। বাংলাদেশে বর্ষার সিজনে ভারত থেকে যে পানি আসে সেই পানিকে আজ পর্যন্ত আমরা বাধা দিতে পারি নাই। আজকে আমি বর্তমান সরকারকে বলবো, আসুন আমরা বাংলাদেশের উপর থেকে একটা বাঁধ নির্মাণ করি, যে বাঁধের মাধ্যমে আমরা পানিকে নিয়ন্ত্রণ করব। যখন প্রয়োজন হয় আমরা পানি ছেড়ে দেব, যখন প্রয়োজন হয় আমরা পানিকে বদ্ধ করে রাখবো। তাহলে আমি বিশ্বাস করি আমাদের প্রতি বছর এই পানিতে আর ডুবতে হবে না, আমরা সবাই সুন্দর মতো জীবন যাপন করতে পারব। এরপর আসুন বৈষম্য বিরোধী আন্দোলনে আমরা যারা শরীর ছিলাম, আমরা যারা আন্দোলন করেছিলাম, আমাদের আশা কি ছিল? মানুষ শান্তি পাবে, মুক্তি পাবে। কিন্তু 5 তারিখের পরে যারা লুট করেছে, দখলদারি করেছে, নির্যাতন করেছে, নিশ্চয়ই তারা এই সংগ্রামের কোনো শরিক ব্যক্তি হতে পারেন না, বরং তারা অবশ্যই আমাদের নীতি ও আদর্শের বিরোধী এক চক্র। এদেরকে চিহ্নিত করতে হবে, এদেরকে চিহ্নিত করতে হবে কারা প্রতিষ্ঠান দখল করতেছে। এই যে দেখেন সাগরদী মাদ্রাসা, জোরপূর্বক ভারপ্রাপ্ত প্রিন্সিপালকে কারা রিজাইন করতে বাধ্য করতেছে। বিভিন্ন প্রতিষ্ঠান থেকে জোরপূর্বক প্রিন্সিপাল বা শিক্ষকদেরকে কারা রিজন দিতে বাধ্য করেছে। কারণটা কি? কেন পদত্যাগ করতে হবে? বিচার আছে, যদি অন্যায় করে আমরা তার বিরুদ্ধে অভিযোগ দিতে পারি, অভিযোগ তদন্ত হবে, তদন্তের ভিত্তিতে তাকে সেখান থেকে বহিষ্কার করা হবে। কিন্তু এরা কোন সংস্কৃতি চালু হলো? ছাত্ররা গিয়ে জোরপূর্বক তাদেরকে পদত্যাগ করতে বাধ্য করবে। এর জন্য কিন্তু আমরা আন্দোলন করি নেই। আমি অন্তর্বর্তী সরকারকে বলবো যে শিক্ষা ডিপার্টমেন্টে আছেন, যেখানে যেখানে জোরপূর্বক ওস্তাদদেরকে, প্রিন্সিপালদেরকে পদত্যাগ করতে বাধ্য করেছে, আপনার তদন্তের ভিত্তিতে যদি তারা দোষী না হয় তাদেরকে দ্বিতীয়বার সেখানে কাজ করার সুযোগ করে দেন। এইটা আমরা চাই, আমরা বৈষম্য চাই না। আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ তুলি, আওয়ামী লীগ মিথ্যা মামলা দায়ের করেছে, কিন্তু আজকেও বরিশাল, এই বরিশাল থানায় গিয়ে দেখেন আমাদের আব্দুল হালিম মাস্টার, আমাদের চরমনি ইউনিয়নের সহসভাপতি, তার বিরুদ্ধে আবার নতুনভাবে মিথ্যা মামলা হয়েছে। আমাদের আব্দুল রশিদ ভাই, আমাদের দায়িত্বশীল, তার বিরুদ্ধেও আবার মিথ্যা মামলা হয়েছে। আমি অন্তর্বর্তী সরকারকে বলবো, আপনারা জানেন জীবন দিয়ে, রক্ত দিয়ে এবং জীবনের মায়া ত্যাগ করে হাজারো মানুষ 5ই আগস্টে যুদ্ধে অংশগ্রহণ করেছে। সেখানে মিথ্যা মামলার জন্য নয়, চাঁদাবাজি করার জন্য নয়, দখলদারি করার জন্য নয়, এই মানুষকে মুক্তি দেওয়ার জন্য, মানুষকে আজাদ করার জন্য। যদি আবারও মিথ্যা মামলা হয়, আমি প্রত্যেকটা থানা ঘেরাও করব এবং মিথ্যা মামলা তুলে দিতে বাধ্য করবে ইনশাআল্লাহ। মেরে ভাইয়েরা আমার, আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তিনি বলেছেন যে আমি ছাত্র কর্তৃক নিয়োজিত। আমি তাকে বলবো, এখানে যদি একটু কথা বলতেন তাহলে বৈষম্য বিরোধী আন্দোলনের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য প্রতিফলিত হতো। সেটা হলো আন্দোলনকারী লোকেরা আমাকে বসিয়েছে, আন্দোলনকারী লোকেরা বসিয়েছে। মনে রাখতে হবে এই আন্দোলন 5ই আগস্টের আন্দোলন, বিপ্লব এবং সংগ্রাম এবং স্বাধীনতা কোন এক ব্যক্তির, কোন এক দলের এবং কোন এক গোষ্ঠীর নয়। মনে রাখতে হবে, এটা বাংলাদেশকে যারা মুক্ত করতে চায়, জাতিকে যারা স্বাধীনতা ঘোষণা করতে চায়, যারা মানুষের অধিকারকে ফিরিয়ে দিতে চায়, এই আন্দোলন সবার আন্দোলন, এই আন্দোলন সবার আন্দোলন। এর জন্য আমি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, সংস্কার করুন। যেখানে যেখানে সংস্কারের প্রয়োজন আপনি সুন্দর মতো সংস্কার করুন। রাতারাতি যারা ক্ষমতায় যেতে চান, আমিও তাদেরকে বলবো, আগে দখল মুক্ত করেন, দখলদারি করার অভ্যাস ত্যাগ করুন, তারপরে দ্বিতীয়বার ক্ষমতা যাওয়ার স্বপ্ন দেখুন। 16 বছর কোথায় ছিলেন? আজকেই
টাউন হলের সমস্ত জায়গাগুলি ব্যানার দিয়ে আটকিয়ে ফেলেছেন, ব্যানার দিয়ে আটকিয়ে ফেলেছেন। এর কারণটা কোথায়? এই দখলদারি মুক্ত করার জন্য আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন। একা দখল করবেন না? 16 বছর কোথায় ছিলেন? কি করেছেন? কোথায় ছিল আপনাদের ফেস্টুনি? কোথায় ছিল আপনাদের ব্যানার? আপনাদের কি পাওয়ার আছে আমরা জানি, আপনাদের কি শক্তি আছে আমরা সবাই জানি। খবরদার, স্পষ্ট কথা বলতে চাই, স্বৈরাচারী শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, রাস্তায় নেমেছি, বুক পেতে দিয়েছি, মানুষ শহীদ হয়েছে, মানুষ বিকলাঙ্গ হয়েছে, মানুষ আহত হয়েছে, নিহত হয়েছে, কিন্তু পিছপা হয় নাই। আমরা যোদ্ধার জাতি, আমরা আমরা রক্ত দিতে জানি, আমরা শহীদ হতে জানি, আমরা বুক পেতে সামনে দাঁড়াতে জানি। আমরা আবু বকরের বংশধর, আমরা ওমরের বংশধর, আমরা ওসমানের বংশধর, আমরা আলী বংশধর, আমরা খালিদ বিন ওয়ালিদের বংশধর, আমরা শাহজালালের বংশধর, ইসহাকের বংশধর, ফজলুল করিমের বংশধর, রিসাউদ্দিনের বংশধর। যদি বাংলাদেশ ইসলামের খেলাফ কেউ কথা বলতে চায়, কেউ চক্ষু উন্মোচন করে ইসলামের বিরুদ্ধে, কেউ আঙ্গুল তুলে, ওই আঙ্গুল ভেঙে দেবে ইনশাআল্লাহ, ওই চক্ষু পেছাবে ইনশাআল্লাহ। কেউ ভাববেন না যে শেখ হাসিনা গেছে, বামপন্থী বিপ্লব হবে, এই সমস্ত স্বপ্ন দেখার কোনো সুযোগ নেই। এই স্বপ্ন দেখেন না। বাংলাদেশের মানুষ সচেতন, ইসলামী ছাত্র আন্দোলনে বিশ্বাস করে। নীতি ও আদর্শের বাহিরে হাজার বার যদি দল পরিবর্তন হয়, হাজার বার যদি নেতা পরিবর্তন হয়, না, এদের শান্তি হবে না, এদেশে মানুষ মুক্তি পাবে না। এর জন্য আমাদের শায়খ মোহাম্মদ বরাল্লাহ মারকাতে বলেছেন, শুধু নেতা নয়, নীতির পরিবর্তন চাই। রুহানিয়াত ও জিহাদের সমন্বিত প্রয়াস, যেখানে আদর্শ থাকবে না, নীতি থাকবে না, এদের মাধ্যমে দেশ পরিবর্তন হতে পারে না। জামাতকে বলবো, আপনাদের জন্য চরম সুযোগ চলে আসছে, অত্যন্ত সুযোগ। হক্কানি ওলামায়ে কেরামের সাথে আপনাদের সাথে যে বিরূপ আছে, যে মতনৈক্য আছে, যেহেতু কালকে নির্বাচন নয়, নির্বাচন একটু সময় লাগবে, সংস্কার করার পরে নির্বাচন হবে। কাজে আমি জামাতকে বলবো, হক্কানি ওলামায়ে কেরামের সাথে আপনাদের যে মতনৈক্য আছে, জলদি জলদি সেই মতনৈক্যগুলি দূর করে ফেলেন, আপোসের মধ্যে এক হয়ে যাই। মাঝখানে মাদার গাছ লেগে, মাঝখানে মাদার গাছ রেখে যতই বুক মিলাবার চেষ্টা করি না কেন, বুক মিলবে না, বরং মিলাতে গেলে আমাদের উভয়ের কষ্ট হবে। কিন্তু জামাতের জন্য চরম সুযোগ। ওলামায়ে কেরামের সাথে, হক্কানি ওলামায়ে কেরামের সাথে যে মতানৈক্যগুলি আছে, আমরা বসে সমাধান করে ফেলি। যদি আমাদের উপরে কোনো মতানৈক্য থাকে, প্রশ্ন থাকে, আমাদেরকে বলুন, আমরা ইনশাআল্লাহ সেই মতানৈক্য দূর করে সবাই ঐক্যবদ্ধভাবে এই বাংলাদেশে ইসলাম হুকুমত কায়েম করি, মানুষের অধিকার ফিরিয়ে দিই। এই বাংলাদেশ সবাই বাংলাদেশ, এই বাংলাদেশ মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি, যারা এই বাংলাদেশের নাগরিক, তাদের জন্য সমান অধিকার বাস্তবায়ন করতে চাই। এখানে থাকবে মিডিয়া কর্মীদের সমান অধিকার, এখানে থাকবে রিক্সাওয়ালাদের সমান অধিকার, এখানে থাকবে জেলে তাঁতি, মজদুর, কুলি, ঋষি, কামার, যে যেখানে যেইভাবে জীবিকা নির্বাহ করে, তাদের সমান অধিকার আমরা বাস্তবায়ন করতে চাই। এর জন্য আসুন, বাংলাদেশকে বিনির্মাণ করার জন্য নীতির ও আদর্শের পরিবর্তন ব্যতীত কোনোদিন বাংলাদেশ বিনির্মিত হবে না, হতে পারে না। কাজে আমরা সম্মিলিতভাবে আদর্শ এবং নীতি চরিত্রকে পরিবর্তন করে বাংলাদেশকে গড়ার চেষ্টা করি, বাংলাদেশকে নির্মাণ করার চেষ্টা করি। সতর্ক থাকুন, সতর্ক থাকুন। প্রতি বিপ্লব ঘটাবার জন্য হাজারো চেষ্টা চলবে, চলতেছে, চলবে। সতর্ক থাকুন। যখনই আবার ডাক দেওয়া হবে, তখনই যা কিছু আছে তা নিয়ে আবারও ঝাঁপিয়ে পড়তে হবে।
আর অন্তর্বর্তীকালীন সরকার যদি বৈষম্যতা করে, একতরফা কাজ করে, একদিকে ঝুঁকে যায়, অন্য কাউকে বিয়োগ করার মেজাজ বা মেধা তাদের মধ্যে প্রস্ফুটিত হয়, তাহলে কিন্তু এটা বাংলাদেশের জন্য অশনি সংকেত। এটা ভালো হবে না। আপনাকে মনে রাখতে হবে কারা এই আন্দোলন করেছে, কারা এই সংগ্রাম করেছে, সবাইকে নিয়ে কাজ করতে হবে। কোনো একদিক ঝুঁকবেন না। যদি আপনি ঝুঁকেন, এটা আপনার সংস্কারের জন্য বাধা হবে, ঠিক হবে না, বাধা হবে। আর আহলে হক যত ওলামায়ে কেরাম আছেন, যত সংগঠন আছেন, আমি অনুরোধ করবো, আসুন আমরা সবাই এক হয়ে যাই, সবাই এক হয়ে যাই, একসাথে কাজ করি, একসাথে রাস্তায় চলি, একসাথে আমরা উঠা বসা করি। যে আমরা এক হয়ে যাই, আগামী বাংলাদেশ ইসলামিক বাংলাদেশ, আগামী বাংলাদেশ ইসলামী হুকুমতের বাংলাদেশ, আগামী বাংলাদেশ জুলুম এবং নির্যাতন মুক্ত বাংলাদেশ, আগামী বাংলাদেশ ঘুষ মুক্ত বাংলাদেশ, আগামী বাংলাদেশ চাঁদা মুক্ত বাংলাদেশ, আগামী বাংলাদেশ দুর্নীতি মুক্ত বাংলাদেশ, আগামী বাংলাদেশ হবে সমস্ত মানুষের বাংলাদেশ। কাজে আসুন ঘুষ, চাঁদা, দুর্নীতি মুক্ত করে বাংলাদেশকে গড়ার জন্য আজকের থেকে এই ছাত্র আন্দোলনের শপথ গ্রহণ করতে হবে। দাঁড়ে দাঁড়ে ঝাঁপিয়ে পড়তে হবে। প্রত্যেকটা ছাত্র হিসাবে ছাত্র আন্দোলনে আনতে হবে। ছাত্র আন্দোলনের ছায়া তলে যখন সমস্ত ছাত্ররা চলে আসবে, সেই দিনই আবার পূর্ব আকাশ থেকে নতুন সূর্য উদিত হবে ইনশাআল্লাহ। সেই দিনই বাংলাদেশের মানুষ মুক্তি পাবে, শান্তি পাবে, আজাদি পাবে। আসুন আমরা বাংলাদেশে গড়ার জন্য, ইসলাম হুকুমত কায়েম করার জন্য, সমস্ত মানুষের অধিকারকে ফিরিয়ে দেওয়ার জন্য আবারও চেষ্টা করব, দাওয়াত দেব, সংগ্রাম করব। আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে সম্মিলিতভাবে কাজ করার তৌফিক দান করেন।